নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। দক্ষিণ ত্রিপুরা কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেসের তীব্র সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ। নরসিংগড়ে পরকীয়া অভিযোগে আটক যুবক এলাকায় চাঞ্চল্য উত্তেজনা। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে রাজ্য জুড়ে। মাকুমছড়ায় মৌলিক পরিষেবার দাবিতে পথ অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি। চুরিরামে গরু পাচার সন্দেহে গাড়ি আটক, 3টি গরু উদ্ধার। অধ্যাপক বদলির প্রতিবাদে উত্তাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়। সাবরুমে নতুন পেট্রোল পাম্প চালুতে এলাকাবাসীর স্বস্তি। সিপাহীজলা দক্ষিণ ত্রিপুরায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি প্রশাসনের। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তে সরকারি অফিসে বদলাচ্ছে কাজের সময়সূচি। তেলিয়ামুড়া ফেন্সিডিল কার্ডে 4 পুলিশ আধিকারিক গ্রেফতার, চাঞ্চল্য রাজ্য জুড়ে। দক্ষিণ নারায়ণপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত আরও এক। সিপাহীজলা ও পশ্চিম ত্রিপুরার বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়ের সতর্কতা। ঘন্টায় 70 কিমি বেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে নিরাপদে থাকার পরামর্শ প্রশাসনের। এই মুহূর্তের বড় খবর, আগামী 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সিপাহীজলা ও পশ্চিম ত্রিপুরা জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে 1 বা 2 দফা তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে। সতর্কতামূলক পরামর্শ: অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি এবং টিনের ঘরের কাছ থেকে দূরে থাকুন। মোবাইল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সতর্কতার সঙ্গে ব্যবহার করুন। কৃষক ও মৎস্যজীবীদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপকের বদলির প্রতিবাদে বিক্ষোভে সামিল ছাত্রছাত্রীরা। জনপ্রিয় অধ্যাপকের বদলি প্রত্যাহারের দাবিতে কলেজ চত্বরে স্লোগান ও আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক অধ্যাপকের আকস্মিক বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। সোমবার সকাল থেকে ছাত্রছাত্রীরা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অধ্যাপক নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে আসছিলেন এবং ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। হঠাৎই তাঁর বদলির সিদ্ধান্তে শিক্ষার পরিবেশ ব্যাহত হবে বলে দাবি পড়ুয়াদের। বিক্ষোভকারীরা দ্রুত বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। ছাত্রছাত্রীরা স্লোগান তোলে, কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল। নমস্কার, আমার নাম দেবনা। হ্যাঁ, কি ব্যাপার আজকে তোমরা এই যে আজকে আমাদের কলেজে গত কয়েকদিন ধরে অনেক টিচারের সংখ্যা অনেক কম। তারপরে আবার হিস্টোরি ডিপার্টমেন্টের যে স্যার আছে সুচিত কালাই স্যার, তাদেরও ট্রান্সফার করে দিছে। কলেজে 40 জনের মতো টিচার আছে। কলেজের স্টুডেন্ট হচ্ছে 7000। এতজনকে 40 জন স্টুডেন্টে ক্লাস করানো সম্ভব না। এই জন্য আজকে স্যারের ট্রান্সফার বদলি করার জন্য আজকে আন্দোলন করেছে। এই আন্দোলন কখন চলবো, কতক্ষণ চলবো? যতক্ষণ না স্যারের ট্রান্সফার বদলি করা হচ্ছে ততক্ষণ তো চলবে। নমস্কার, আজকে আমরা এখানে কিছু কলেজের কিছু দাবি নিয়ে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, সম্মেলনে সামিল হয়েছি। যেমন আমাদের সুশীল কলই স্যার, হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্যার সুশীল কলই, ওনার ট্রান্সফার অর্ডার বাতিলের দাবিতে। এবং কিছুদিন পূর্বে আমাদের জুলজি, এডুকেশন, কমার্স ডিপার্টমেন্ট থেকে কিছু শিক্ষককে বদলি করা হয়েছে, তাদের কোনো রিপ্লেসমেন্ট দেওয়া হয়নি। এবং একজন সিনিয়র নন টিচিং স্টাফ স্বপনবাবু, ওনাকে বদলি করা হয়েছে, কোনো রিপ্লেসমেন্ট পায়নি। এবং একজন লাইব্রেরিয়ান, যে একমাত্র লাইব্রেরিয়ান ছিল কলেজের, ওনাকে বদলি করা হয়েছে, কোনো রিপ্লেসমেন্ট পায়নি। অথচ এখন বর্তমানে যিনি উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন মহোদয়, উনি এই কলেজের ছাত্র ছিলেন। উনি বিধানসভায় বিরোধী বিধায়কদের উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে ওনার এই কলেজের প্রতি একটা ইমোশন আছে। তা সত্ত্বেও কীভাবে আমাদের কলেজের সাথে এই ঘটনা ঘটছে, তা সত্ত্বেও কীভাবে আমাদের কলেজ থেকে বারবার টিচার্সকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে না, তার দাবিতে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। যতক্ষণ না কোনো উচ্চ আধিকারিক এসে আমাদের আশ্বাস দিচ্ছে যে সুশীল কলই স্যারের ট্রান্সফার অর্ডার বাতিল হচ্ছে, আমরা ততক্ষণ এখান থেকে উঠছি না। আমরা ততক্ষণ এখানে আন্দোলন চালিয়ে যাব অনির্দিষ্টকালের জন্য। যতক্ষণ না কোনো আধিকারিক এসে আমাদের আশ্বাস দিচ্ছে যে আজকে সুশীল কলই স্যারের ট্রান্সফার অর্ডার বাতিল হবে, ততক্ষণ আমরা এখানে আসছি, আমরা এখানে বসে আছি, আমরা এখান থেকে উঠছি না। স্কুলে বা কলেজে কি চলছে? এসে দেখি আন্দোলন চলছে। কি ব্যাপারে বলতে পারেন? সম্ভবত শিক্ষক, একজন হিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষকের বদলির ব্যাপারে বোধ হয়। আপনাদের মনে হয় এটাই ফার্স্ট প্রেফারেন্স। আপনাদের এখানে শিক্ষকের সংখ্যা কত? আমাদের শিক্ষকের সংখ্যা প্রায় 40। আর নিতান্তই কম, স্টুডেন্ট অনুযায়ী নিতান্তই কম। স্টুডেন্ট সংখ্যা কত? প্রায় 600। এরপরে 6000। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছি, ওই আন্দোলন চলছে ছাত্রদের।
এই জন্য আমরা ঢুকতে পারছি না। সোনামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত কমিটির প্রথম বৈঠকে ক্রিকেট উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে আলোচনা। সভাপতি সুব্রজিৎ দাস প্রতিভাবান ছেলে মেয়েদের পাশে থাকার আশ্বাস দেন। পরে নবনিযুক্ত কমিটিকে সংবর্ধনা জানায় সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন ও সোনামুড়া মণ্ডল। সোনামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবনিযুক্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল রবিবার। বৈঠকে উপস্থিত থেকে নবনিযুক্ত সভাপতি শুভজিৎ দাস অভিভাবকদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বললেন, আপনারা শুধু ছেলেমেয়েদের মাঠে পাঠান, তাদের সমস্ত ধরনের ক্রিকেট সামগ্রীর দায়িত্ব নেবেই সোনামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। তিনি আরও জানান, এলাকার ছেলেমেয়েদের প্রতিভার বিকাশে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে অ্যাসোসিয়েশন। এদিকে বৈঠকে ধনপুর, বক্সনগর, মেলাঘর এবং নলছড়া এলাকার সদস্যরাও অংশ নেন। সমগ্র মহকুমায় ক্রিকেটের মান উন্নয়নে কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। পরবর্তীতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং সোনামুড়া মণ্ডলের উদ্যোগে নবনিযুক্ত কমিটিকে সম্বর্ধনা জানানো হয়। উল্লেখ্য, নবনিযুক্ত কমিটির সভাপতি হিসেবেই দায়িত্ব পেয়েছেন শুভজিৎ দাস এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রীদাম শীল। ছিলাম না, তো কেন হয়নি বা কি কারণে হয়নি এটা আমরা বলতে পারবো না। তো এখন যে কিন্তু মাত্র দায়িত্ব হয়েছে, আজকে প্রথম বৈঠক, তো এটা নিয়েও আমরা আলোচনা করব টিসি এর সাথে যত দ্রুত সম্ভব। যদি কোনো ধরনের প্রক্রিয়াগতভাবে যদি কোনো ধরনের অসুবিধা না থাকে, তাহলে আমরা যত দ্রুত সম্ভব আমাদের এই মাঠটাকে করার আমরা প্রস্তাব আমরা ওনাদের কাছে রাখবো। এমনিতে মহকুমার অন্যান্য যে স্থানগুলি রয়েছে সেখানে মানে ওদের সাথে আপনাদের যে যোগাযোগটা বা খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে আপনারা কি ভূমিকা নেবেন? দেখুন, একটা সময় যেখানে কমিটি করা হয়েছে, তো এখন কিন্তু এই মহকুমার মধ্যে প্রত্যেকটা জায়গায় বক্সনগর, সোনামুড়া, নলছর, ধনপুর এই 4 জায়গা থেকে কিন্তু প্রতিনিধি আছে। এরকম তো 4 জায়গার প্রতিনিধি আছে এবং বিভিন্ন জায়গার ক্লাব এবং কোচিং সেন্টার থেকেও প্রতিনিধিরা এখানে আছে। তো এখন শুধু আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই ক্লাবগুলো, কোচিং সেন্টারগুলো এবং যেখানে ক্রিকেট হয় ওইগুলোকে একটা সুন্দরভাবে ক্রিকেটের পরিবেশ তৈরি করে ক্রিকেটটাকে আরও বেশি উজ্জীবিত করা সোনামুড়ার মধ্যে, এই মহকুমার মধ্যে। আর যারা যারা প্রতিনিধিরা আছে, প্রত্যেকটা প্রতিনিধি, এইবার প্রথম এরকম হয়েছে যে প্রত্যেকটা প্রতিনিধি একজন ক্রিকেটার। কে কোন পদে রয়েছে যদি একটু বলে দিন। এখানে বিপুলদা আছে, উনিও একজন ক্রিকেটার, উনি আমাদের সহসভাপতি রয়েছে। শ্রীদামশীল মহোদয়, উনিও আগে যখন আমাদের মতো বয়স ছিল ক্রিকেটে খেলাধুলা করেছে, ক্রিকেট সম্পর্কে ওনার অভিজ্ঞতা আছে। আমাদের কোষাধ্যক্ষ আমার ছোটো ভাই সুব্রত, সেও একবার আন্ডার 13-এ আমাদের সোনামুড়া থেকে খেলেছে, প্লাস স্কোরিংয়ের সুবাদে এখন ত্রিপুরার মধ্যে একজন ভালো স্কোরার টিসিএর আন্ডারে। তো সুব্রতরও ক্রিকেট সম্পর্কে একটা অভিজ্ঞতা আছে। এখানে এনএসএস ক্লাব থেকে বক্সনগরের এখানে মামন আছে, প্লাস আমাদের জয়েন্ট সেক্রেটারি দুঃখিত আজকে আসতে পারেনি বিশেষ কারণে, ওনার শারীরিক অসুস্থতার কারণে। বক্সনগরে অনিলদা আছে, উনি জয়েন্ট সেক্রেটারির দায়িত্বে আছে। এখানে মামুন আছে এনএসএস ক্লাব থেকে, তো উনিও ক্রিকেটের সাথে যুক্ত। আমার ভাই সমীর ভাই আছে, উনিও ক্রিকেটের সাথে যুক্ত দীর্ঘদিন ধরে। অভিজিৎ আছে, উনিও ক্রিকেটের যেহেতু যুবা, তো ওনারও ক্রিকেট সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমার ভাই সঞ্জয় আছে। রাজ্যে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। পেট্রোল 2 টাকা 64 পয়সা ও ডিজেল 2 টাকা 63 পয়সা বৃদ্ধিতে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। পরিবহন খরচের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যে ফের বৃদ্ধি পেল পেট্রোল এবং ডিজেলের দাম। নতুন মূল্য অনুযায়ী পেট্রোলের দাম বেড়েছে 2 টাকা 64 পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে 2 টাকা 63 পয়সা। বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে 104 টাকা 93 পয়সা এবং ডিজেলের দাম 93 টাকা 83 পয়সা। হঠাৎ এই মূল্য বৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। জ্বালানির লাগাতার মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলোর উপর আর্থিক চাপ আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। গতকাল মধ্যরাত্রি থেকে ফের পেট্রোলের দাম বৃদ্ধি পেল। মোট কত বৃদ্ধি পেল ভাই? মধ্যে পেট্রোল বাড়ছে 2 টাকা 64 পয়সা, ডিজেল হলো 2 টাকা 30 পয়সা। তো সর্বমোট পেট্রোলে আজকার রেট বলতো বা বাড়তি বলতো 104 টাকা 93 পয়সা, আর ডিজেল হলো 93 টাকা 83 পয়সা। তো সর্বমোট 15 তারিখটা বাড়ছে 4 বার বাড়ছে। আজকাল পেট্রোল 60 টাকা 43 পয়সা আর ডিজেল 60 টাকা 30 পয়সা। ঈদের আগেই জমজমাট সোনামুড়ার শোভাপুর নতুন বাজার পশুর হাট। 2,80,000 টাকার কুচকুচে কালো রাজকীয় ষাঁড় দেখতে ভিড় করেছে উৎসুক মানুষ। নিরাপত্তা ও সুবিধায় বিশেষ উদ্যোগ নিয়েছে হাট কমিটি।
ঈদের আনন্দে মুখর সোনামুড়ার শোভাপুর নতুন বাজার পশুহাট। দিন যত এগোচ্ছে ততই বাড়ছে মানুষের ভিড় আর কেনা বেচার ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পশু বেচা কেনার ধুম। স্থানীয় বিক্রেতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে ব্যাপারীরা তাদের সেরা পশু নিয়ে হাজির হয়েছেন এই হাটে। ছোট মাঝারি থেকে শুরু করে বিশাল আকৃতির গরুর সমাগমে গোটা হাট জুড়ে এখন উৎসবের আমেজ। এবারের হাটে সবার নজর কেড়েছে কুচকুচে কালো রঙের একটি রাজকীয় ষাঁড়। বিশাল আকৃতির গরুটিকে এক নজর দেখতে ভিড় জমেছেন উৎসুক মানুষজন। ইতিমধ্যে গরুটির দাম উঠেছে 2,80,000 টাকা। তবে আরও ভালো দামের আশায় এখনও অপেক্ষায় রয়েছেন বিক্রেতা। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে শোভাপুর নতুন বাজার হাট কমিটি। জাল টাকা শনাক্তকরণ মেশিন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তা প্রহরী এবং দূর দূরান্ত থেকে আসা বিক্রেতাদের জন্য বিশ্রাম ও খাবারের সুব্যবস্থা করা। হাট কমিটির এমন উদ্যোগে সন্তুষ্ট সাধারণ মানুষও। কই ফালো তোমরা? খামার আছে? খামার আছে। এই বছর প্রথমে খামার না? মেন মালিক গরু পারে ভাই। আবার কি প্রথমে খামার নাও সবসময় ভালো? আমার 2 বছর ধরে কি 2 বছর আগে অল্প ছিল, আগে গরু কম ছিল, এখন মাশাআল্লাহ গরু মোটামুটি খামার ফুল। কেমন পরিচালনা? আসসালামু আলাইকুম, সবাইকে নমস্কার। সারা ত্রিপুরাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ঐতিহ্যবাহী সোনাপুর নতুন বাজার, এখানে যে বাজারটা হচ্ছে আমাদের নেতৃত্বের সুবাদে তাদের অক্কাম পরিশ্রমের মাধ্যম দিয়ে আমাদের এই বাজার পরিচালিত হচ্ছে। আর আমরা লোকাল যারা আছি, আমরাও এই বাজার কমিটিরা এই বাজারকে ভালোভাবে পরিচালনা করছি। এখানে গরুর জন্য পানির ব্যবস্থা আছে এবং এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য সুব্যবস্থা আমরা রেখেছি। প্রশাসন আমাদেরকে হেল্প করেছে। আমাদের এলাকাবাসী সবাই মিলে বাজারকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতেছি। বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু আগরতলা থেকেও ক্রেতারা এসে আমাদের বাজার থেকে গরু ক্রয় করছেন। তার মানে এখানে সুন্দর সুন্দর গরু উঠেছে, ছাগলও উঠেছে দেখার মতো, এবং সহিষ্ণু গরু ছাগল এখানে উঠেছে। কত মূল্য হয়েছে? বড় বিক্রি হয়েছে কত? 1.5 লাখ টাকা হাইস্টলি বিক্রি হয়েছে। এখন আরো বড় আছে কিনা? হ্যাঁ, আরো বড় গরু আছে এখানে, বিক্রি হবে, দামাদাম হচ্ছে। এখনো ক্রেতারা আসছে, বিক্রেতারা খুশি কিনা? হ্যাঁ, কৃষকরা খুশি কিনা? হ্যাঁ, কৃষকরা এখানে আজকে গরু এনে আনন্দিত। অনেকে গরু বিক্রি করে আনন্দিত হয়েছে, খুব ভালো মূল্য পাচ্ছে। আর যারা ক্রয় করছেন তারাও খুব ভালো মূল্য এখান থেকে সস্তায় কিনছে বলে আপনার কাছে আশা ব্যক্ত করেছে। চরিলাম পরিমল চৌমুহনী এলাকায় গরু পাচারের সন্দেহে দামি প্রাইভেট গাড়ি আটক। স্থানীয়দের তল্লাশিতে উদ্ধার 3টি গরু। আটক 2 ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সাত সকালে প্রাইভেট দামি গাড়িকে করে দ্রুত গতিতে গরু নিয়ে যাওয়ার সময় অপর একটি গাড়িকে ধাক্কা মারার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয়। আগরতলা থেকে সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে চরিলাম পরিমল চৌমুহনী এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে আটক করেন স্থানীয়রা। অভিযোগ, গাড়িটিতে গরু পাচার করা হচ্ছিল। স্থানীয়রা গাড়ি তল্লাশি চালিয়ে 3টি গরু উদ্ধার করে। এরপর গরু পাচার সন্দেহে আটক 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা এলাকার কয়েকজনের নামও প্রকাশ করেছে। যদিও এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এখন এলাকাবাসীর নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। উঠে আসা নামগুলোর বিরুদ্ধে তদন্তে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার বিষয়। বাড়ি কই তোমরা? নাম কি? চললাম কেমনে আইছো? এলাকাবাসী করতেছে তোমরা গরু নাকি চুরি করে আনছো? গরুটি কোনখানে নিলে হইলে? কি গাড়ি কইরা? গাড়ি কি তোমার নিজের? গাড়ির নাম্বারটা কি তা? থেকে মাল লইয়া সাবরুম যাইতাম আসছিলাম, যাওয়ার পথে কি গাড়ি আপনার? আমার টাটা এস। আচ্ছা, আমার গাড়ির মধ্যে মাল আসছিল, আমি সাবরুম যাইতেছি। যাওয়ার পথে পরিমল তো বলে ব্রিজের কোনার মধ্যে একটা গরুর গাড়ি আইছিল, এমনভাবে বাড়ি চুরি করে গরু লই আসছিল। লইয়া আওয়ার পরে আমার গাড়ির পিছনে ব্রেক মানছে না, বাড়ি দিচ্ছে। দেওয়ার পরে আমার মাল টাল সব কিছু নষ্ট হয়েছে। মানে আমি এটার জরিমানা চাই। ওই গাড়িটা কি গাড়ি আসলো? যে গাড়িটার মতো গরুটি আসলো? এই গাড়িটা বোলেরো গাড়ি আসছিল। এটা কয়জন আসলো গাড়ির মধ্যে? গাড়ির ভিতরে 3 জন আসছিল, 2 জনটা ধরছে আর একজন বাইকে গেছে। গরু আসলো কয়টা? গরু আসছিল 3টা। এখন ঘটনাস্থলে কি পুলিশ আইছে? না, ওখানে আইসা না, 1 ঘন্টা পরে আইসা পুলিশ। বিশালগড় থানার পুলিশ? হ্যাঁ, বিশালগড় থানার পুলিশ। আপনার কিরকম ক্ষতি হয়েছে গাড়ি? আমার গাড়ির মধ্যে 50,000 টাকার মতন মাল নষ্ট হয়েছে। কি মাল আসলো আপনার গাড়িতে? আমার গাড়ির মধ্যে 6টা রিডেবল আছে, 2টা 2 বাটাল।
অধ্যাপক বদলির প্রতিবাদে উত্তাল বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় কলেজ গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীরা। আন্দোলনের মাঝে অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া, হাসপাতাল নিয়ে যায় দমকল কর্মীরা। অধ্যাপক বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠল বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় কলেজের একাধিক অধ্যাপককে হঠাৎ বদলির প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল হয় তারা। বিক্ষোভের জেরে কলেজের ভেতরেই আটকে পড়েন অধ্যক্ষ, পাশাপাশি অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং কলেজের কর্মীরাও কলেজে প্রবেশ করতে পারেনি। আন্দোলনরত পড়ুয়ারা সরাসরি উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাদের অভিযোগ পরিকল্পিতভাবে কলেজ থেকে গুরুত্বপূর্ণ অধ্যাপকদের সরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। জানা গেছে কলেজ থেকে মোট 4 অধ্যাপকের বদলির নির্দেশ জারি হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে টানা 4 ঘন্টারও বেশি সময় ধরে বিক্ষোভ আন্দোলন চলে। তবে দীর্ঘ সময় অতিক্রম করলেও ঘটনাস্থলে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা শিক্ষা দপ্তরের প্রতিনিধিকে দেখা যায়নি বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। এদিকে প্রচণ্ড গরম এবং দীর্ঘক্ষণ আন্দোলনে থাকায় একের পর এক অসুস্থ হয়ে পড়ে আন্দোলনরত পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। অসুস্থ ছাত্রছাত্রীদের উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে আন্দোলন চলাকালীন অন্তত 8 থেকে 10 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়া জুড়ে চাঞ্চল্য। কলেজ চত্বরে এখনও থমথমে পরিস্থিতি। কলেজের কিছু দাবি নিয়ে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, সম্মেলনে সামিল হয়েছি। যেমন আমাদের সুশীল কলই স্যার, হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্যার সুশীল কলই, ওনার ট্রান্সফার অর্ডার বাতিলের দাবিতে, এবং কিছুদিন পূর্বে আমাদের জুলজি, এডুকেশন, কমার্স ডিপার্টমেন্ট থেকে কিছু শিক্ষককে বদলি করা হয়েছে, তাদের কোনো রিপ্লেসমেন্ট দেওয়া হয়নি। এবং একজন সিনিয়র নন টিচিং স্টাফ স্বপন বাবু, ওনাকে বদলি করা হয়েছে, কোনো রিপ্লেসমেন্ট পায়নি। এবং একজন লাইব্রেরিয়ান, যে একমাত্র লাইব্রেরিয়ান ছিল কলেজে, ওনাকে বদলি করা হয়েছে, কোনো রিপ্লেসমেন্ট পায়নি। অথচ এখন বর্তমানে যিনি উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন মহোদয়, উনি এই কলেজের ছাত্র ছিলেন। উনি বিধানসভায় বিরোধী বিধায়কদের উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে ওনার এই কলেজের প্রতি একটা ইমোশন আছে। তা সত্ত্বেও কিভাবে আমাদের কলেজের সাথে এই ঘটনা ঘটছে, তা সত্ত্বেও কিভাবে আমাদের কলেজ থেকে বারবার টিচার্সকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে না, তার দাবিতে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। যতক্ষণ না কোনো উচ্চ আধিকারিক এসে আমাদের আশ্বাস দিচ্ছে যে সুশীল কলই স্যারের ট্রান্সফার অর্ডার বাতিল হচ্ছে, আমরা ততক্ষণ এখান থেকে উঠছি না। আমরা ততক্ষণ এখানে আন্দোলন চালিয়ে যাব অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না কোনো আধিকারিক এসে আমাদের আশ্বাস দিচ্ছে যে আজকে সুশীল কলই স্যারের ট্রান্সফার অর্ডার বাতিল হবে, ততক্ষণ আমরা এখানে আসছি, আমরা এখানে বসে আছি, আমরা এখান থেকে উঠছি না। কলেজ দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে নিট কাণ্ড, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, মহিলা নিরাপত্তা ও কর্মসংস্থান ইস্যুতে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা। উপস্থিত ছিলেন মৃদুল পাটারি, জেলা প্রমুখ ও সুশীল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে রবিবার সকাল 11টায় দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেসের উদ্যোগে 39 মনু কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ড, শিক্ষাক্ষেত্রে সরকারি দায়িত্ব কমিয়ে বেসরকারীকরণ এবং বাণিজ্যিকরণের অভিযোগ, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগের অভাব, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, মহিলা নিরাপত্তা এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরে কেন্দ্র সরকারের সমালোচনা করা হয়। দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেসের সভাপতি মৃদুল পাটারি বিস্তারিত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন 39 মনু ব্লক কংগ্রেসের সভাপতি চিরা ফ্রুমগ এবং সাবরুম ব্লক কংগ্রেস নেতা সুশীল। নমস্কার। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে ভারতবর্ষের প্রত্যেকটি জেলাতে এই সাংবাদিক সম্মেলন হচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে যে সাংবাদিক সম্মেলন, বন্ধুদের আমার শুভেচ্ছা অভিনন্দন। মূলত 2014 সন থেকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যে সরকার, ওনাদের যে প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি চাকরি, বেকারদের কর্মসংস্থান, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনা, প্রত্যেক পরিবারকে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া, সার্বিক প্রত্যেকটি জিনিস, কৃষির ক্ষেত্র, বেকার, শিক্ষা, স্বাস্থ্য, মহিলা ক্ষমতায়ন থেকে নিয়ে ভারতের বিদেশ নীতি, আজকে দেখা গেছে প্রত্যেকটি বিষয়ে ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ।
তেলিয়ামুড়া ফেন্সিডিল কাণ্ডে 4 পুলিশ আধিকারিক গ্রেফতার। ক্রাইম ব্রাঞ্চের অভিযানে ধৃতদের খোয়াই আদালতে তোলা হয়। পুলিশের অন্দরেই মাদক চক্রের যোগ সাজশের অভিযোগে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তেলিয়ামুড়া থানার বহুল চর্চিত ফেন্সিডিল কাণ্ডে বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর অজিত দেববর্মা, এসআই রাজেন্দ্র রিয়াং, ওমেন এসআই শম্পা দাস এবং স্পেশাল ব্রাঞ্চ তেলিয়ামুড়া ইউনিটের আইসি এএসএসআই সচিন্দ্র দেববর্মাকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধেনকারের নির্দেশে ক্রাইম ব্রাঞ্চ এই অভিযান চালায়। সোমবার অভিযুক্ত 4 পুলিশ আধিকারিককে খোয়াই জেলা আদালতে হাজির করা হয়। তদন্তের দায়িত্বে রয়েছেন ডিএসপি পৌষ্ঠন রূপিনী এবং ইন্সপেক্টর রঘুলাল। জানা গেছে ওমেন এসআই শম্পা দাস এবং এএসআই সচিন্দ্র দেববর্মাকে মেডিকেল চেকআপের পর আদালতে তোলা হয়। অন্যদিকে সেকেন্ড ওসি অজিত দেববর্মা এবং এসআই রাজেন্দ্র রিয়াংকে 23শে মে তেলিয়ামুড়া থানা থেকে ক্লোজ করে খোয়াই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকেই তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় ক্রাইম ব্রাঞ্চ। এ ঘটনায় তেলিয়ামুড়া থানায় বিএনএস এর 305, 306, 316(5), 61 এবং এনডিপিএস আইনের 21C ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের অন্দরেই মাদক চক্রের যোগসাজশের অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। এখন নজর খোয়াই আদালতের রায়ের দিকে। इन्फॉर्मेशन मिला था 20 तारीख तेलियामुड़ा पीएस में एक एनडीपीएस केस रजिस्ट्रेशन हुआ था अंडर रेलेवेंट सेक्शंस ऑफ लॉ। इसी में हमारा एसपी खवाई डिस्ट्रिक्ट को एक इन्फॉर्मेशन मिला था। इसी में कुछ माल प्रैक्टिसेस और प्रोसीजरल लैप्सेस के, इसका अनुसार एसपी सर ने एक डिस्क्रीट इंक्वायरी ऑर्डर किया हुआ है। वो इंक्वायरी का कंप्लीशंस में कुछ फाइंडिंग्स आया हुआ है। इसी में अप्रोक्सीमेटली 200 बोटल्स ऑफ एस्कफ 100 मिली ईच मिसअप्रोप्रिएट किया हुआ है बोल के एक फाइंडिंग्स आया हुआ है। ये फाइंडिंग का आधार पर एक स्पेसिफिक केस तेलियामुड़ा पीएस में 25 नंबर केस रजिस्टर किया था। साथ ही साथ आज पर पीएचक्यू का ऑर्डर एक केस त्रिपुरा पुलिस का क्राइम ब्रांच एंटी नार्कोटिक्स यूनिट को हैंडओवर किया हुआ है। अभी केस इज अंडर इन्वेस्टिगेशन। साइड बाई साइड 4 पुलिस पर्सनल इसी में इन्वॉल्व है, इसको सस्पेंशन में प्लेस किया हुआ है। साथ ही साथ डिपार्टमेंटल इंक्वायरी और इन्वेस्टिगेशन चल रहा है। सर उनका नाम क्या है? आज पर सुप्रीम कोर्ट गाइडलाइंस और मीडिया एडवाइजरी ऑफ द गवर्नमेंट हम लोग कोई भी अक्यूज पर्सन का नाम रिवील नहीं कर सकता है, वो इन्वेस्टिगेशन चल रहा है। सर जो माल जो लेके आए हैं अभी तक किसका माल है ये मालूम पड़ा? एवरीथिंग इज अंडर इन्वेस्टिगेशन। इट विल बी क्लियर वंस इन्वेस्टिगेशन इज कंप्लीटेड। थैंक यू। নরসিংগড়ে পরকীয়ার সম্পর্কের অভিযোগে গভীর রাতে যুবক আটক। স্থানীয়দের হাতে ধরা পড়ে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায়। এয়ারপোর্ট থানাধীন নরসিংগড় মহিষখোলা এলাকায় পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে রবিবার গভীর রাতে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় সূত্রে খবর, এক দৃষ্টিহীন ব্যক্তির স্ত্রীর সঙ্গে কিশোর বর্ধন ওরফে মাধব নামের এক যুবকের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, দৃষ্টিহীনতার সুযোগে ওই যুবক মহিলার সঙ্গে সম্পর্ক বজায় রাখছিল। বিষয়টি নিয়ে ওই দৃষ্টিহীন ব্যক্তি স্থানীয়দের কাছে অভিযোগ জানিয়ে সাহায্য চান। এরপর থেকেই এলাকাবাসী অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরার চেষ্টা চালিয়ে আসছে। রবিবার গভীর রাতে স্থানীয়রা মহিলার ঘর থেকেই কিশোর বর্ধন ওরফে মাধবকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে এয়ারপোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। তোমরা তো দূরাঞ্চ এর নাম কিটা? এর নাম হলো মাধু, হ্যাঁ, তার বাবার নাম হলো কাশীবর্ধন। আজকে আমরা এলাকার মধ্যে আজকে দীর্ঘ 4 মাস ধরে এই বাড়িতে তার আসা যাওয়া চলতেছে। তার জামাই যে তাইনে ও এই ব্যাপারটা আমরা এলাকার কাছে জানাইছে। তো আমরা সবাই গিয়ে সেটা তারা আজকে এই বাড়িতে গিয়ে একদম প্রকাশ্যে সবাই মেয়ে লোক আমরা এলাকার যে যুব ছেলেরা আছে সবাই মিললে গিয়া ধরছি। ধরার পরে তারে পুলিশের কাছে হ্যান্ডওভার করছি। আমরা চাই মানে তার জন্য আজকে এই যে কাজটা করতেছে এই এলাকার থেকে মানে আমরা এলাকাবাসী হিসেবে এই জিনিসটা আমি চাই যেমন কঠোর শাস্তি পাক। আর এটা লেখা আইন এটা কঠোর শাস্তি। তার নাম কিটা? তার নাম হলো মাধব বর্ধন। তার বয়ফ্রেন্ড নাম? বয়ফ্রেন্ড হইল নামটা হইল কিটা কইছে রে? বন্দনা দাস। বন্দনা দাস, হ্যাঁ। পরকিয়া করে করতে আইছে, আমরা তারে ধরছি। ধরার মাকুমছড়ায় পানীয় জল, বেহাল রাস্তা, অনিয়মিত বিদ্যুতের দাবিতে পথ অবরোধে সামিল স্থানীয়রা। কাঞ্চনপুর ধর্মনগর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়নের প্রচারের মাঝেই ফের মৌলিক পরিষেবার দাবিতে রাস্তায় নামলেন সাধারণ মানুষ। সোমবার উত্তর ত্রিপুরার মাকুমছড়া এলাকায় পানীয় জল, বেহাল রাস্তা এবং অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে কাঞ্চনপুর লালছড়ি হয়ে ধর্মনগরগামী প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল দশা, বিশুদ্ধ পানীয় জলের সংকট এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠছেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বর্ষাকালে রাস্তাঘাটের অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে, ফলে স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে রোগী এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীরও আরও অভিযোগ, পানীয় জলের সংকট এতটাই প্রকট যে বহু পরিবারকে দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। অন্যদিকে অনিয়মিত বিদ্যুৎ পরিষেবায় নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে পথ অবরোধের মাধ্যমে আন্দোলনে নামেন স্থানীয়রা। বিক্ষোভে রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, নির্বাচনের সময় একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এলাকার উন্নয়নে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পথ অবরোধের জেরে দীর্ঘ সময় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। রাস্তায় আটকে পড়ে বহু ছোট বড় যানবাহন, চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বলে খবর। আজকে ইঞ্জিনিয়ার করছে আইছে এস্টিমেট করছে খাদ এক সপ্তাহের মধ্যে আপনারা সবাই উপর লেভেল থেকে আমি দরকারে লিখিত আমি দরকারে লিখিত দেব আপনার উপর লেভেল থেকে মেইনটেনেন্স চেয়ারম্যান তখন আপনারা দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে শবনমে খুব শীঘ্রই চালু হচ্ছে নতুন পেট্রোল পাম্প বাদল পেট্রোলিয়াম এজেন্সি। এলাকাবাসীর আশা, এতে জ্বালানির পরিষেবা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমায় খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে নতুন পেট্রোল পাম্প বাদল পেট্রোলিয়াম এজেন্সি। দীর্ঘদিন ধরে মহকুমায় মাত্র একটি পেট্রোল পাম্পের উপর নির্ভর করতে হওয়ায় জ্বালানি নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতেন সাধারণ মানুষ এবং যানবাহন চালকরা। বিশেষ করে দূরপাল্লার গাড়ি চালক এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। নতুন পাম্প চালু হলে সেই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছেন এলাকাবাসী। স্থানীয়দের মতে বাদল পেট্রোলিয়াম এজেন্সি চালু হওয়ায় সাবরুমে জ্বালানি পরিষেবা আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি সময় সাশ্রয়ের পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। তো খুব ভালো, আমরা তো কাজের সুবাদে সাবরুম আই, দুই তিনবার চারবার মাসে আইতে লাগে। তো সাবরুম তো একটা পেট্রোল পাম্প আছে ভিতরে ওই দিকে, আর একটা বন্ধ হয়ে গেছে। তো শুনলাম এটা চালু হইতে আছে আজকে থেকে। তো আজকে আমি যাইতে দেখলাম, খুব ভালো। এটা যদি হয়, রেগুলার যদি থাকে, আমরা যারা বাইরের থেকে আমরা যেমন হইব, প্লাস এখানকার লোকেরারও অনেক সুবিধা হইব। হ্যাঁ, সবসময় ওইটা বন্ধ থাকে। তো দুইটা যদি থাকে এখানে, এটা রাস্তার সাথে আছে, আমরা খুবই সুবিধা, খুবই ভালো। আর কি বলার, তো কিছু গভর্নমেন্টের যা পলিসি আছে সবকিছুর লগে মিলে তো ওটা আছে। সিমনার কাম্বলছড়ায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি। প্রায় 15টি পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা ব্লকের কাম্পুকছড়ায় ডিসি ভিলেজে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রাষ্ট্রমন্ত্রী তথা সিমনার বিধায়ক বৃষকেতু দেববর্মা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, হেজামারা ব্লকের ভিডিও, বিভিন্ন তহসিলের তহসিলদার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। রাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় 15টি পরিবার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা দ্রুত মেরামতের কাজ করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, এমনটাও জানান তিনি। আমরা কামুকছড়া বিসি আন্ডারে বিভিন্ন গ্রামে ঢুকছি, যে গতকালকে ঝড় বৃষ্টিতে তুফানে বিভিন্ন এলাকার ঘর, বাড়িঘর এবং রান্নাঘর
প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে এবং বাড়ির উপরে অনেক গাছ পড়ছে। এগুলি আমরা মোহনপুর SDM, আমরা হেজামারা বিডিও সহ ভিজিট করছি এবং তার যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এগুলি সব আমরা জনগণ যাদের যাদের ক্ষতি হয়েছে তাদেরকে সরকার পক্ষ থেকে সাহায্য করা হইব। আনুমানিক কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন? আনুমানিক 15-16 পরিবার তো এমনি নষ্ট হয়েছে। শুধু বাড়িঘর না, কারেন্টের খুঁটি থেকে আরম্ভ করে অনেক কিছু, রাস্তাঘাট অনেক নষ্ট হয়েছে। বিদ্যুতের এখন কি পরিস্থিতি রয়েছে? বিদ্যুতের কাজ চলছে দ্রুত গতিতে, যাতে সারাই করা হয় এবং বিকালের মধ্যে যাতে বিদ্যুৎ পাওয়া যায় তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সরকারি সাহায্যের ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত, সরকারি সাহায্যের ক্ষেত্রে যা যা প্রয়োজন ডিজাস্টার থেকে আমরা এটা ব্যবস্থা করে দিচ্ছি যাতে আমাদের লোকরা সুবিধা পায়। ধন্যবাদ স্যার। মন্ত্রিসভার সিদ্ধান্তে এবার থেকে শনিবার ও রবিবার বন্ধ থাকবে সরকারি অফিস। সপ্তাহের 5 দিন সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে অফিস। নতুন নিয়োগের ঘোষণায় চাকরি প্রার্থীদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। মন্ত্রিসভার ঐতিহাসিক সিদ্ধান্তে বদলে যাচ্ছে সরকারি অফিসের সময়সূচি। এবার থেকে প্রতি শনি এবং রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে সরকারি অফিস। তার পরিবর্তে সপ্তাহের বাকি 5 দিন সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস চলবে। এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের মধ্যে যেমন স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, তেমনি প্রশাসনিক কাজের গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্য প্রশাসনকে আরও সুসংগঠিত এবং কার্যকর করে তুলতেই নতুন সময়সূচি চালু করা হচ্ছে। পাশাপাশি তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে শীঘ্রই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা বহু যুবক যুবতীর জন্য এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সরকারি কর্মচারী থেকে শুরু করে চাকরি প্রার্থীদের মধ্যেও দেখা গিয়েছে নতুন আশা। নমস্কার জানাই, স্বাগতম জানাই। আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং কিছু সিদ্ধান্ত যেগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। নাম্বার 1, creation of 26 number of vacant post of lower division clerk LDC under PWD department and to be recruited by JRBT. আমাদের JRBTর মাধ্যমে 26খানা পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক LDC সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেগুলো ফিল আপ করা হবে। তার মধ্যে 3খানা পোস্ট আমাদের এক্স সার্ভিসম্যান যারা মিলিটারি থেকে আপনারা জানেন রিটায়ারমেন্টে আসে তাদের জন্য, এবং বাকি 23খানা পোস্ট আমাদের জিআরবিটির পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। টোটাল 26খানা পোস্ট পিডব্লিউডি দপ্তরের অধীন জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে। আজকের ক্যাবিনেটের বৈঠকে এটা সিদ্ধান্ত করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, proposal for filling in 50 vacant posts through direct recruitment in Group C category under ICA department. ইনফরমেশন এবং কালচারাল অ্যাফেয়ার্স দপ্তর, আমাদের আপনারা জানেন যে তথ্য সংস্কৃতি দপ্তর, আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটে 50খানা পোস্ট, তার মধ্যে ট্রান্সলেটর, রিপোর্টার, স্ক্রিপ্ট রাইটার, কালচারাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার, ফক আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক। টোটাল 50খানা পোস্ট, সেগুলো আমাদের ফিল আপ করা হবে। আজকে এই ক্যাবিনেট বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই 50খানা পোস্ট, তার মধ্যে আমি আবার বলছি কোন কোন সেক্টরে সেটা: ট্রান্সলেটর 1খানা পোস্ট, রিপোর্টার 13খানা পোস্ট, স্ক্রিপ্ট রাইটার 1খানা পোস্ট, কালচারাল অ্যাসিস্ট্যান্ট 7খানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার 1খানা পোস্ট, ফক আর্টিস্ট 2খানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান 1খানা পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক LDC 24খানা পোস্ট। টোটাল আমাদের 50খানা পোস্ট
আইসিএ দপ্তর, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তর নিয়োগ করবে। আজকের ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রিভিশন অফ অফিস টাইমিংস অ্যান্ড ডিক্লারেশন অফ অল স্যাটারডেজ অফ এভরি মান্থ অ্যাজ গভর্নমেন্ট হলিডেজ আন্ডার জিএ এয়ার ডিপার্টমেন্ট। এখন থেকে আমাদের বিগত এখন পর্যন্ত সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে আমাদের সরকারি ছুটি ছিল। এখন থেকে মাসের প্রতিটা শনিবার সরকারি ছুটি থাকবে, অর্থাৎ শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার এখন থেকে সরকারি ছুটি থাকবে। সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে আমাদের এতদিন ছুটি ছিল, এখন থেকে প্রতি স্যাটারডে আমাদের সরকারি ছুটি থাকবে। তাতে অফিস আওয়ারের কিছু পরিবর্তন করা হয়েছে, মানে মানডে থেকে যে ফ্রাইডে এই টাইমটা সানডে ছুটি, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই যে 5 দিন সকাল 9:30টায় অফিসে আসতে হবে, আর ওয়ার্কিং টাইম থাকবে 6টা পর্যন্ত। আগে হতো 10টা থেকে 5টা, এখন আসবে 9:30টায় এবং 6টা, আধা ঘন্টা আগে শুরুয়াত আর 1 ঘন্টা পেছনে। তার বদলে প্রতি শনিবার এখন থেকে সরকারি ছুটি হিসাবে সেখানে ঘোষণা করা হয়েছে। আজকের এই ক্যাবিনেট মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এখন থেকে আমাদের যে গত কয়েকদিন আগে একটা সিদ্ধান্ত ছিল যে রোস্টার ভিত্তিতে 50% আসবে, এটা আর বলবৎ থাকবে না। অ্যাজ ইউজুয়াল গ্রুপ সি, গ্রুপ বি যারা ছিল আগে কর্মচারীরা অফিসে আসতো, এভাবেই তারা অফিসে আসবে। জাস্ট ডিসিশনটা একটু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। শনিবারে, প্রতি শনিবারে ছুটি থাকবে, আর 9:30টায় সকালে অফিসে আসবে, আর 6টা সন্ধ্যা পর্যন্ত অফিস আওয়ার বলে বিবেচিত হবে। লাগু কবে থেকে? ইমিডিয়েট এফেক্ট। দক্ষিণ নারায়ণপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত আরো এক। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে। এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ নারায়ণপুর এলাকায় রবিবার বিকেলে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। জানা গেছে, প্রতিদিনের মতো জমিতে কৃষিকাজ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় আচমকাই শুরু হয় বজ্রপাত সহ বৃষ্টি। পরিস্থিতি বুঝে ওঠার আগেই বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও এক ব্যক্তি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এয়ারপোর্ট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় দক্ষিণ নারায়ণপুর এলাকা জুড়ে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, বর্ষাকালে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসনের তরফে আরও সচেতনতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। হঠাৎ করে একটা বৃষ্টি হইলো, বৃষ্টির পরে ওই ঠাড়া হইলো, একটা ঠাড়ার পরে কাজের রিটার্ন আইতে আসলো, হাতে করে হঠাৎ করে একটা ঠাড়া পড়া এই অবস্থা হয়েছে। বসে পরে সব তো আয়া আমরা একজন খবর খুঁজে আইয়া আমরা গেছি করে গিয়ে দিই একজন উঠতে আইসে আমরা আইসে পরে গিয়ে কইছে কই আর আগুন গরম করে আই না, 2টা গাড়ি আইসি আমরা, 2 জনে ভর্তি করেছি, আমি আইনা ভর্তি করেছি। তারপরে আমরা তো নই তাই ইয়ে হয়ে থাকে জীবিত আনছি পরে একজন মোটামুটি অবস্থা একটু কাইল আসলো, তাই মানে যার মৃত্যু হয়েছে ওনার নাম কি? সুভাষ বর্মন। আর আহত যে হয়েছে? আহত হয়েছে নাম কি জানি, আহত হয়েছে অজিত সরকার। অজিত সরকার। তারা কি করে দুইজন? তারা ওই সবজি কাজ করে। কালকে মানে কি কাজ করতে গেছে? কালকে ওই তো আপনার নিরি দিতে আসলো, নিরি দিয়ে চলতে সময় বাড়িতে আটকার করে তলে মেসা কম দরকার কৃষির কাছে। কোন জায়গাতে হয়েছে ঘটনা? এটা লঙ্কামুড়া চিপল্লি। এই যে মারা যে গেছে সুভাষ, ওনার বাড়িতে কে কে আছে? 2টা, একটা মেয়ে একটা ছেলে, মা আছে আর 2 বোন এমনি আছে। না বোন নেই। কালকা তো আপনাদের এলাকার বিধায়ক সুদীপ সরকার আইসে ঘটনার খবর পাইয়া, উনি কি কোনো ধরনের সহযোগিতা করছেন? মোদী সরকারের নীতির প্রতিবাদে উদয়পুরে জেলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে বিক্ষোভ মিছিল। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতৃত্বরা। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সোমবার উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন এবং বিক্ষোভ প্রতিবাদ মিছিল।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস নেতৃত্ব। প্রথম পর্বে উদয়পুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিটন পাল, মিলন কর, নিত্যগোপাল সাহা, রঞ্জিত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি টিটন পাল অভিযোগ করেন, গত 12 বছরের শাসনে দেশ অর্থনৈতিকভাবে বহু বছর পিছিয়ে পড়েছে। তিনি বলেন, একদিকে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি সাধারণ জীবন দুর্বিষহ করে তুলেছে, অন্যদিকে বেকারত্বের জেরে যুব সমাজ দিশেহারা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে বলেও দাবি করেন তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক এবং নিম্নবিত্ত মানুষেরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন ও দেশ জুড়ে আইন শৃঙ্খলার পরিস্থিতিরও অবনতি ঘটছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের নীতিকেই দায়ী করে কংগ্রেস নেতৃত্ব সাধারণ মানুষের অধিকার রক্ষায় আন্দোলন জোরদার করার ডাক দেন। মানুষ যারা পিছিয়ে পড়েছেন তাদের অর্থনৈতিক অবস্থান মজবুত করার জন্য, তাদের রুটি রোজগারের জন্য 100 দিনের সেখানে কাজের গ্যারেন্টি দিয়েছিল আমাদের কংগ্রেস ইউপিএ সরকার। এই সরকার আসার পর আমরা দেখলাম গত কিছুদিন আগে সেই রেগা প্রকল্পের যে নিয়ম, সেই নিয়ম সেখানে পরিবর্তন করে সেখানে কি বলছেন যে রেগার মজুরি সেখানে বৃদ্ধি করবেন, 100 দিনের পরিবর্তে সেখানে 200 দিনের কাজ দেবেন। এই নিয়মের জাতাকলে পড়ে আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম যে এই দেশের গরিব অংশের মানুষ যারা রেগার উপর নির্ভর করে তাদের সংসার প্রতিপালিত হয়, রেগার কাজ সেখানে বদ্ধ হওয়ার পথে। বৎসরে 100 দিনের কাজ ছাড়ুন, একটা পঞ্চায়েতে আপনারা খবর নিয়ে দেখবেন বৎসরে 40 দিনও সেখানে কাজ দিতে পারছে না। তার মানে কি দাঁড়াচ্ছে? রেগার নিয়ম পরিবর্তন করে আখেরে এই রেগার প্রকল্পটাকে এই দেশের মধ্যে বদ্ধ করে দেওয়ার জন্য মোদী সরকার সেখানে সম্পূর্ণ পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার বিরুদ্ধে আমাদের সেখানে জাতীয় কংগ্রেস সেখানে আমরা লড়াইয়ে নামছি। আপনারা জানেন 2014 সালের পর থেকে এই দেশের মধ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সেখানে কমে যাচ্ছে। এসসি এসটি যারা ছাত্রছাত্রী আছেন তারা দিন দিন সেখানে স্কুল থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, শিক্ষা থেকে সেখানে পিছিয়ে যাচ্ছেন। সেই কারণেই আমরা সেখানে প্রদেশ কংগ্রেসের নির্দেশে আমরা জেলা কংগ্রেস সেখানে আমরা রাস্তায় সেখানে নামছি। নিট পরীক্ষা নিয়ে সে কত বড় কেলেঙ্কারি হয়েছে আপনারা দেখেছেন। আপনারা লাস্ট 10 বছরে প্রায় 90 বারের মতন সেখানে প্রশ্নপত্র, বিভিন্ন প্রশ্নপত্র সেখানে ফাঁস হয়েছে। গত কিছুদিন আগে এই নিট পরীক্ষায় যখন প্রশ্নপত্র ফাঁস হলো, সরকার যখন সেই পরীক্ষাটাকে বাতিল করলেন, তখন আমরা দেখলাম সারা দেশের মধ্যে কম করে 10 জনের উপর ছাত্র ছাত্রী সেখানে আত্মহত্যা করতে সেখানে বাধ্য হয়েছে। আমরা সেখান থেকে দাবি করছি এই নিট প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি যখন তদন্ত হলো, সে তদন্তে আমরা কি দেখলাম যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্বরা সেই কেলেঙ্কারির সাথে জড়িত। সেই কারণে আমরা উদয়পুর জেলা কংগ্রেস আমরা দাবি করছি যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মেগা উদ্যম সমাগম 2026 চলাকালীন ঝড় বৃষ্টিতে স্টল ক্ষতিগ্রস্ত। উদ্যোক্তাদের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে সাহায্যের আশ্বাস দিলেন মন্ত্রী শান্তনা চাকমা ও দপ্তর। অনুষ্ঠানে এমএসএমই উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়। ত্রিপুরায় ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ খাতকে আরও শক্তিশালী করে তোলা এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে টিআইডিসিএল এর উদ্যোগে আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় মেগা উদ্যম সমাগম 2026। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠী, এফপিও, স্টার্টআপ, হস্তশিল্পী এবং যুব উদ্যোক্তাদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এই অনুষ্ঠানে এমএসএমই খাতের উন্নয়ন, সরকারের ঋণ ও ভর্তুকি প্রকল্প, ডিজিটাল মার্কেটিং, বাজার সম্প্রসারণ এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী এবং সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, শিল্প বাণিজ্য নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তবে দুপুরের দিকে হঠাৎই দমকা হাওয়া ও প্রবল বৃষ্টিতে অনুষ্ঠানস্থলের কয়েকটি স্টল ভেঙে পড়ে। এতে বিভিন্ন উদ্যোক্তাদের প্রদর্শিত পণ্য ও সামগ্রীর কিছু ক্ষয়ক্ষতি হয়। ঘটনার খবর পেয়ে মন্ত্রী ও শিল্প বাণিজ্য নিগমের চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত স্টলগুলো পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে বলেও জানান। নমস্কার সমগ্র ত্রিপুরাবাসীকে, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা ত্রিপুরাবাসীকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর ত্রিপুরা গঠন করা। তারই অঙ্গ হিসেবে আমরা আজকে
রাজ্য লেভেলের উদ্যোগ সমাগম করেছি এবং ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা উপস্থিত হয়েছেন। যে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল কমার্স দপ্তরের সহযোগিতায় যাতে করে ত্রিপুরা রাজ্যে আরও আমরা যারা আমাদের ইন্ডাস্ট্রির উপরে ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে লোন বিভিন্ন কিছুর সহযোগিতায় তাদেরকে আরও যাতে এমএসএমইর যে স্কিমগুলো রয়েছে সেগুলো পাইয়ে দিয়ে আমাদের ত্রিপুরাকে আমরা অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমি এটাই বলবো, আপনারা দেখেছেন আমরা অনেক স্টলগুলো ভিজিট করেছি, তারা অনেকেই আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে অনেকেই সহযোগিতা পেয়েছেন, অনেকেই আত্মনির্ভর হয়েছেন এবং আমাদের লক্ষ্য যে কর্মসংস্থান বাড়ানো এবং আত্মনির্ভর করা। এবং আমি আশাবাদী যুব সমাজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যে বিগত দিনে কিন্তু যুব সমাজ এই ধরনের প্রোগ্রামে দেখা যেত না। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে অনেক বিভিন্ন কলেজ থেকেই পার্টিসিপেট করেছেন, অনেক যুবক মেয়েরাও কিন্তু বিগত দিনে মহিলাদেরকে দেখা যেত না, যুব সমাজ দেখা যেত না। আজকে আমরা সেটা লক্ষ্য করেছি এবং আমি আশাবাদী আমাদের একত্রিত প্রয়াসে আমরা আমাদের ভোকাল ফর লোকালের উপরে গুরুত্ব দিয়ে আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা এক শ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্য গঠন করব এবং বিকশিত ত্রিপুরা গঠন করব। ধন্যবাদ। ম্যাডাম, আপনি দেখেছেন যে কয়েকটি স্টল যারা এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।